মার্কিন পণ্য আমদানি বাড়াতে দেরি হলে শুল্ক ইস্যুতে বেঁকে বসতে পারে ট্রাম্প প্রশাসন। আশঙ্কা ব্যবসায়ীদের, বাণিজ্য ঘাটতি কমাতে সরকারি ক্রয় দ্রুত শেষ করার তাগিদ। ভবনে এক নাম এবং সাইনবোর্ডে আরেক নাম। দুনিয়ার মাদ্রাসা সবগুলা কওমি। আইনুল ভাই আমাদের অজান্তে তিনি দরখাস্ত করছিলেন। 3টা বরাদ্দই একাই পাই। অস্তিত্বহীন মাদ্রাসায় অর্থ বরাদ্দ, পারিবারিক কবরস্থানকে সামাজিক দেখিয়ে টাকা উত্তোলন। ময়মনসিংহ জেলা পরিষদের প্রকল্পে ৯/৬ রিপোর্ট আটকাতে ঘুষের প্রস্তাব। কাগজে কলমে ঢাকায় অন্তত ৪৬টি খাল থাকলেও অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন। দখল আর তদারকির অভাবই বড় কারণ। সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ। দৌলতদিয়ায় 5টি ফেরিঘাট অচল, বাকি 2টি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। কুড়িগ্রামে তীব্র নদী ভাঙনে দিশেহারা মানুষ, হুমকিতে শতাধিক বসতবাড়ি। জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। সকালের সময় সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে শুল্ক ইস্যুতে বেঁকে বসতে পারে মার্কিন প্রশাসন, এমন আশঙ্কা ব্যবসায়ীদের। এ অবস্থায় দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সরকারি ক্রয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে বেসরকারি পর্যায়ে মার্কিন পণ্য ও কাঁচামাল আমদানি বাড়াতে নীতি সহায়তা নিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরামর্শ তাদের। MS আরেফিনের রিপোর্ট। সরকার তো একটা সমঝোতায় তো এসেছেন, যেটার কারণে 37 থেকে এটা 20-এ এটা নামিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে আমরা ওদের কিছু কমিটমেন্ট করলাম, এই কমিটমেন্টগুলো যদি আমরা খুব কুইকলি এক্সিকিউট করি। বাণিজ্য ঘাটতি কমানোর শর্তে বাংলাদেশি পণ্য রপ্তানিতে আরোপ করা বাড়তি 37% শুল্ক কমিয়ে গেল 1 আগস্টে 20% করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন কোম্পানি বোয়িং থেকে 25টি বিমান কেনার আগ্রহ দেখিয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে LNG, গম, সয়াবিন ও তুলা আমদানির বাড়ানোর লক্ষ্যও ঠিক করেছে বাংলাদেশ। তবে আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে বেঁকে বসতে পারে ট্রাম্প প্রশাসন। চাপ বাড়াতে পারে রপ্তানিকারকদের ওপর, এমন আশঙ্কা করছেন উদ্যোক্তারা। ইউএসকে বোঝা ভেরি টাফ। আমরা যদি কোনো দেরি করে ফেলি তখন হয়তো বা আমাদের পিছু উঠে পড়ে লাগবে না। 20% না, এটাকে আরো একটু বেশি করে করতে হবে। এই জন্য আমরা সরকারের কাছে বলছি, আমরাও কাজ করে যাচ্ছি। যে কমিটমেন্টগুলো করেছি এগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারি। ব্যবসায়ীদের এমন শঙ্কা দূর করতে সরকারকে এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে যেটা দ্রুততার সাথে দেখানো যায় সেটা হলো গভর্নমেন্টের প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকার যেগুলো প্রকিউরমেন্ট করে সেসব প্রকিউরমেন্টগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি করলো। প্রতিযোগিতামূলক বাজার থেকে সরে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে প্রয়োজনে নতুন নীতি কৌশল সাজানোর পরামর্শ তাদের। ব্যক্তিখাত যেটা আমদানি করবে সেখানে তার যদি লস দিয়ে আমদানি করতে তাহলে সে উৎসাহিত হবে না। ব্যক্তিখাতেরটাকে যদি প্রণোদিত করতে চায়, ট্রেড ডাইভার্সন করে অন্য দেশ থেকে না কিনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার জন্য প্রণোদিত করা, তাহলে সেটা করতে গেলে ব্যক্তিখাতকেও কিছুটা সুযোগ সুবিধা সেখানে দিতে হবে। চলতি মাসেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। অস্তিত্বহীন মাদ্রাসার নামে দেয়া হয়েছে অর্থ বরাদ্দ। পারিবারিক কবরস্থানকে সামাজিক দেখিয়েও তুলে নেওয়া হয়েছে টাকা। আবেদন না করেও বরাদ্দের তালিকায় নাম উঠেছে অনেক প্রতিষ্ঠানের। আবার একই ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের অর্থ তুলেছেন। ময়মনসিংহ জেলা পরিষদ থেকে 2024-25 অর্থ বছরের রাজস্ব বাজেটের ঐচ্ছিক কার্যাবলীর আওতায় নেয়া প্রকল্পে অনিয়মের এমন অভিযোগের সত্যতা মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ জেলা পরিষদে 2024-25 অর্থ বছরে রাজস্ব বাজেটের জনস্বাস্থ্য উপখাতে 47টি প্রকল্পে 86,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নেই নেওয়া হয় 35 লাখ টাকা ব্যয়ে 17টি প্রকল্প, যার বেশিরভাগ কওমি মাদ্রাসার উন্নয়ন এবং বাস্তবায়ন প্রকল্প কমিটির হাতে। একটি ইউনিয়নে জেলা পরিষদ থেকে এত বরাদ্দ কিভাবে গেল এ নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে ভাবখালী ইউনিয়নে সময় সংবাদ বরাদ্দপত্রের 45 নম্বরে থাকে
টাকা জামিয়া হাজরা মহিলা মাদ্রাসা নামে বরাদ্দ হয়েছে 2 লাখ টাকা। তবে পরিচালক জানালেন তিনি কোনো বরাদ্দের জন্য আবেদনই করেননি। জামিয়া হাজরা মহিলা মাদ্রাসা নামে এখনো পর্যন্ত কোনো টাকা পাইনি। তার কথার সূত্র ধরে চুরখাই বাজারের পাশে একই নামে আরেকটি মাদ্রাসা খুঁজে পাওয়া যায়। মাদ্রাসার দেয়ালে রং দিয়ে জামিয়া হাজরা কওমি মহিলা মাদ্রাসা লেখা থাকলেও ছাদের উপরে নতুন করে একটি বোর্ড সাটানো হয়েছে যেখানে কওমি শব্দ বাদ দিয়ে লেখা হয়েছে। অস্তিত্বহীন মাদ্রাসায় কয়েকদিন আগে এই সাইনবোর্ড সাঁটিয়ে টাকা তুলে নেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষিপ্ত হন মাদ্রাসাটির পরিচালক নজরুল ইসলাম। তিনি আবার বরাদ্দপত্রে থাকা 44 নম্বরের জামিয়া হাজি শমসের আলী মহিলা মাদ্রাসা নামেও 2 লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। ভবনে এক নাম এবং সাইনবোর্ডে আরেক নাম। দুনিয়ার মাদ্রাসা সবগুলা কওমি, এটা আপনি কি আপনি জানেন না? দেখে মূর্খের মতো প্রশ্ন করছেন। এক ইউনিয়নে 2 নাম 10 নামেও হওয়া কোনো এটা কোনো আইনে বা কোনো রেজুলেশনে বা কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে কোনো এটা বাধা ভিত্তিক আছে? অনুসন্ধানে এমন আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান পাওয়া গেছে যাদের কেউ আবেদন না করলেও তাদের নামে বরাদ্দ হয়ে গেছে। অভিযোগ উঠেছে জালিয়াতির মাধ্যমে বরাদ্দ নেয়ার পেছনে ভূমিকা রেখেছেন স্থানীয় আইনুল হক নামে এক ব্যক্তি। তিনি নিজেই 2টি মাদ্রাসা ও একটি কবরস্থানের নামে 7 লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। আইনুল ভাই জানাইছে খরচ টস দিয়া আপনার 90,000 টাকা পাবেন। আইনুল ভাই আমাদের অজান্তে তিনি দরখাস্ত করছিলেন, 1/3 হয়তো আমরা পাবো না আর কি, বাকিটা আমরা পাইবো আর কি। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে একাই ভুয়া প্রকল্প বাগিয়ে নিয়েছেন আইনুল হক। সব অভিযোগ অস্বীকার করলেও সময় সংবাদের প্রতিবেদককে ম্যানেজ করতে অনৈতিকভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করেন আইনুল হক। 3টা বরাদ্দই একাই পাই, এই সম্পর্কে আপনাদেরকে কি বলবো, এটা আল্লাহর রহমত ছাড়ার কিছু না। অনিয়ম নজরে আনলে খতিয়ে দেখার কথা বললেও কারো যোগ সাজসে বরাদ্দ দেওয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের। এটার সাথে তো আমি সিইও হিসেবে একাই না, এটার সাথে তো প্রশাসক আছে। তখন দেখা যায় যে এর বেশিরভাগই ডিস্ট্রিবিউশন হয় প্রশাসক কর্তৃক। সংশ্লিষ্ট যারা সহকারী প্রকৌশলী বা অফিস সহকারী, আমিও যদি মনে করি যে আমি জ্ঞাতসারে এটার সাথে জড়িত, আমারও অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত। এরই মধ্যে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা পরিষদের প্রশাসক বরাবর অভিযোগ করেছে একাধিক প্রতিষ্ঠান। মাদ্রাসার নামে বরাদ্দের এমন নয়ছয়কে অত্যন্ত নিন্দনীয় বলছেন সচেতন নাগরিকরা। তাদের চাওয়া এমন অনিয়মের পেছনে যারাই জড়িত তাদেরকে যেন আনা হয় দৃষ্টান্তমূলক শাস্তির আওতায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। জলাশয়ের নগরী ঢাকা এখন কংক্রিটের জঞ্জাল। অবৈধ দখলদারদের দৌরাত্ম্য আর রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে গেছে অনেক খাল। দিনের পর দিন লড়াই করে যেগুলো টিকে আছে সেগুলো এখন অস্তিত্ব সংকটে। বিশেষজ্ঞরা বলছেন খাল উদ্ধারে সিটি কর্পোরেশনের যে অল্প কিছু কাজ তাও লোক দেখানো। দখলদারদের বিরুদ্ধে আইনের প্রয়োগ আর যথাযথ উদ্যোগ ছাড়া বাঁচিয়ে রাখা সম্ভব নয় বাকি খালগুলো। মঞ্জুর রহমানের ছবিতে ওয়ালিউল সাকিবের রিপোর্ট। গেল 23 এপ্রিল মোহাম্মদপুরের হাক্কার খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওই সময় একটি দোতলা ভবন পুরোপুরি, একটি ভবনের আংশিক ও বেশ কয়েকটি টিনের ঘর ভেঙে দেওয়া হয়। তবে অভিযানের প্রায় 6 মাস পরেও শুরু হয়নি খননের কাজ। এখনও সেভাবেই পড়ে আছে খালের ভরাটকৃত মাটি। ঢাকা দক্ষিণের ধলাই খাল কেবল নামেই রয়ে গেছে। ব্যস্ত সড়ক, 2 পারের দোকানপাট আর বাড়িঘর দেখে বোঝার উপায় নেই 3 দশক আগেও এখানে চলেছে নৌকা। ঐতিহ্যবাহী এই খালটির অবশিষ্ট এখন সিএমবি বক্স কালভার্ট। দেখছি যে বেকুদিয়া ভাঙতেছে, ম্যাজিস্ট্রেট আসছিল, সিটি কর্পোরেশন অনেক লোক আসছিল, খাল উদ্ধার হয়নি, ভেঙে গেছে আর কি। আমি 2 বছর আগে নৌকাতে পার করছি, 5 বছর আগে, এখন তো আরো পারাবার নাই। দক্ষিণের আরেক খাল জিরানি টিকে আছে ঠিকই, তবে প্রায় নিষ্প্রাণ হয়ে। কোথাও কোথাও প্রবাহ থাকলেও আবর্জনার চাপে বেশিরভাগ জায়গাতেই পানি আবদ্ধ। নামমাত্র ময়লা পরিষ্কার হয়, কিছু পলিথিন পরিষ্কার হয়, কিন্তু পানির যে প্রবাহ ঠিক করা, এগুলি কোনো কিছুই ঠিক করা হয় না। উত্তর সিটির আগারগাঁওয়ে যে খালটি কোনো মতে টিকে আছে সেটির অবস্থাও বেহাল। স্থানীয়দের কাছে বিএনপি বাজার খাল নামে পরিচিত এই খালটি মূলত কল্যাণপুর খালেরই অংশ। কল্যাণপুরের দিকে কিছুটা প্রশস্ত থাকলেও তা সংকুচিত হয়ে অর্ধেকে নেমেছে পলি জমে। যেভাবে ভরাট হচ্ছে খাল, তার তুলনায় উদ্ধার আর রক্ষণাবেক্ষণ একেবারেই অপ্রতুল। এভাবে চলতে থাকলে অচিরেই হয়তো ঢাকা পরিণত হবে খালশূন্য নগরে। বসবাসের অযোগ্য এই নগরী আর কতটা অযোগ্য হলে টনক নড়বে সংশ্লিষ্টদের, তার উত্তর নেই কারো কাছেই। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার RDRCর 23 থেকে 24 সালের তথ্য অনুযায়ী ঢাকায় খাল আছে মোট 64টি। তাদের হিসেবে সাম্প্রতিক সময়ে দখল ও রক্ষণাবেক্ষণের অভাবে ঢাকার জলাশয়ের অন্তত প্রায় 120 কিলোমিটার জলপথ হারিয়ে গেছে।
দুই সিটি কর্পোরেশনের হিসেবে ঢাকায় খাল আছে 46টি, তবে বাস্তবে এর বেশিরভাগের অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। খাল উদ্ধার আর সংস্কারে সিটি কর্পোরেশনগুলোর তৎপরতা ব্যয়বহুল নানা প্রকল্পের ঘোষণাতেই সীমাবদ্ধ। মাঝখানে প্রজেক্টের যে কিছু কম্পোনেন্ট আমরা দেখেছি আসলে বাস্তবায়ন করা খুব জটিল। সেই প্রেক্ষিতে আমরা ডিপিপি সংশোধন করে যেগুলো বাস্তবায়নযোগ্য আমরা সেগুলো হাতে নিয়েছি। আমাদের 3টা খাল অলরেডি উদ্ধারের জন্য আমাদের প্রজেক্ট পাস হয়েছে, সাংবাদিক কলোনি, 22টিকে এবং এভিয়েশন খাল। এই 3টা খালও আমরা সেম ওয়েতে ডিমার্কেশন অনুযায়ী আমরা বুঝে নেব এবং আমরা এটাকে প্রোটেকশন ওয়ার্ক এবং ফুটপাথ শো করে দেবো, ভবিষ্যতে কেউ এনক্রোচমেন্টটা বা দখলটা করতে না পারে। দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় বন্ধ হচ্ছে না খাল দখল। সেই সঙ্গে সঠিক তদারকির অভাবও দেখছেন নগর পরিকল্পনাবিদ। পূর্বে যারা দখল করেছে তাদের শাস্তি দিতে পারিনি, যার ফলে এই দৃষ্টান্তটা তৈরি হলো না। খাল দখল করলে শাস্তি পাওয়া যায়। যে গত 5 বছর আগে আমাদের এত কিলোমিটার খাল ছিল, এখন এই বছরে এত কিলোমিটার নতুন খাল উদ্ধার করেছি এবং কতটুকু বেড়েছে, এই ধরনের কোনো পরিসংখ্যান কেউ দিতে পারে না। প্রকল্প কেন্দ্রিক জটিলতা থেকেও বেরিয়ে আসার তাগিদ বিশেষজ্ঞদের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের 7টি ঘাটের মধ্যে 5টি অচল, বাকি 2টি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ফেরির ধাক্কায় পল্টনের যন্ত্রাংশ বিকল হওয়ায় ব্যাহত হয় যানবাহন পারাপার। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অন্যদিকে 2020 সালে পাটুরিয়া ও দৌলতদিয়া নদীবন্দর আধুনিকায়নে প্রকল্প পাশ হলেও তা থেমে আছে। আশিকুর রহমানের রিপোর্ট। পাখির চোখে পদ্মার পাড়ের এক সবুজ নয়নাভিরাম দৃশ্য মনে হলেও এটি একটি ফেরিঘাট। প্রতি বছর বর্ষায় যেখানে নদীর স্রোতে বিলীন হয় এক বা একাধিক ঘাট। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের 7টি ঘাটের মধ্যে 5টি অচল দীর্ঘদিন ধরে। 3 ও 4 নম্বর ফেরিঘাটেরও বেহাল দশা। ফেরির ধাক্কায় পন্টনের যন্ত্রাংশ বিকল হয়ে ব্যাহত হয় যানবাহন পারাপার। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েন যাত্রী ও যান চালকরা। মাঝে মাঝে ঘাট ভেঙে গেলে পরে আমরা অনেক যানজটে ভোগান্তি পড়ি। 4 থেকে 5টা ঘাট হলে পরে ভালো হয়। এখন যে একটা ঘাট 2টো ঘাট চালু আছে, এতে খুব দাম পড়ে। অন্যদিকে 2020 সালে পাটুরিয়া ও দৌলতদিয়া নদীবন্দর আধুনিকায়নে প্রকল্প পাশ হয় একনেকে। 1351 কোটি 70 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় বিআইডব্লিউটিএ। 2023 সালের জানুয়ারিতে দৌলতদিয়ার 3টি মৌজায় 30 একর জমি অধিগ্রহণের জন্য নোটিশ দেয়া হয় জমির মালিকদের। তবে সেখানেই থেমে যায় প্রকল্পটি। 5-6 বছর ধরে শুনতেছি যে এখানে আধুনিকায়ন হবে, কিন্তু এরকম কোনো কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি না বা হচ্ছে না। প্রকল্প জমি অধিগ্রহণের জন্য 7 ধারা নোটিশ দিয়েছিল, 7 ধারা নোটিশ পর্যন্ত শেষ, আর এখন তার আমাদের সাথে আর কোনো আলোচনা নাই। প্রকল্প পরিচালক বলছেন, নকশা সংক্রান্ত জটিলতা ও ব্যয় বৃদ্ধির কারণে প্রকল্পটির কাজ শুরু হওয়ার আগেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আর বিআইডব্লিউটিসি বলছে, ভোগান্তি লাঘবে দৌলতদিয়ায় ঘাটের সংখ্যা বাড়াতে ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে। 7 নম্বর ঘাটের ব্যাপারে বিআইডব্লিউটিকে আমাদের মেরিন বিভাগ লিখিত আকারে অবহিত করছেন। আশা করি ওনারা স্বল্প সময়ের মধ্যে ঘাটটি প্রাথমিক আনার ব্যবস্থা করবেন। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে 10টি ফেরি দিয়ে প্রতিদিন 3000-এর বেশি যানবাহন পারাপার হয়। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। দিনে দিনে পদ্মা মেঘনা থেকে কমছে ইলিশ আহরণ। শরীয়তপুরে 6 বছরের ব্যবধানে কমেছে 1176 মেট্রিক টন ইলিশ সংগ্রহ। জ্বালানি, খাবার, জাল মেরামত সহ প্রতিদিনের খরচও আয় করতে পারছেন না জেলেরা। আর বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে ইলিশের। এজন্য নদীতে নাব্য সংকট, অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচলকে দুষছেন মৎস্য বিভাগ। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একসময় শরীয়তপুরের বিভিন্ন হাট বাজারে পদ্মা মেঘনার রূপালী ইলিশ ভরপুর বেচাকেনা হতো। গত 6 বছরে কমেছে মাছের আহরণ। 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে কমেছে 483 মেট্রিক টন। আর 2019-20 অর্থ বছরের চেয়ে 2024-25 অর্থ বছরে কমেছে 1176 মেট্রিক টন। ইলিশ ধরার আশায় প্রতিদিন প্রতিটি নৌকায় করে নদীতে নামে 10 থেকে 12 জন জেলে। 12 ঘন্টা নদীতে জাল ফেলে মিলছে 12 থেকে 16টি ইলিশ। জ্বালানি, খাবার, জাল মেরামত সহ প্রতিদিনের খরচও আয় করতে পারছেন না তারা। গতবারে সে এবার মাছ অর্ধেক কম। তেল পুরা যদি যায়, যদি না পোষে তাহলে
5-6 হাজার টাকা বেচছে আমাদের সংসারে তো খরচ দিতে পারি না, নৌকাও চলতে পারি না আমরা। এদিকে বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে ইলিশের, কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা, বিপাকে আড়তদাররাও। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা জেলেরা নদীতে থাকে মাছ ধরে, কিন্তু সেখানে মাছ পাচ্ছে 3 আলি 4 আলি, যার কারণে হচ্ছে জেলেদেরও পোষাচ্ছে না, আমরা আড়তদার হিসেবে আমাদেরও পোষাচ্ছে না। ভরা মৌসুমে পদ্মা মেঘনায় ইলিশ সংকটের কারণ হিসাবে নাব্য স্বল্পতা, অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল সহ নানা সমস্যার কথা জানায় মৎস্য বিভাগ। আমাদের নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। সব মিলিয়ে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা আমাদের প্রত্যাশিত ইলিশের উৎপাদন আবারও এই শরীয়তপুরে ফিরে পাবো এবং এখানে যে 35,000 জেলে আছে তাদেরও আগের মতো জালে তাদের ইলিশ ধরা পড়বে। মৎস্য বিভাগের তথ্য মতে শরীয়তপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরা জেলেদের সংখ্যা প্রায় 36,000। ইলিশের প্রজনন মৌসুমে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে 28 দিনের জন্য বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা। সময় সংবাদ, শরীয়তপুর। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে নিজেকেই দিয়েছেন সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ, তারপর 6 বছর নিয়েছেন 2 পদের বেতন ভাতা। চাঞ্চল্যকর এই ঘটনা কিশোরগঞ্জের বালিকা উচ্চ বিদ্যালয়ে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন বর্তমান প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি। তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা অফিসও। প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ছিলেন জুনিয়র শিক্ষক, কিন্তু প্রধান শিক্ষকের অবর্তমানে সিনিয়র শিক্ষকদের ডিঙিয়ে হয়ে যান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আর সে পদে থেকেই নিজেকে নিয়োগ দেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বর্তমান সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শামস উদ্দিনের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন 2012 থেকে 18 সাল পর্যন্ত 6 বছর একই সময়ে 2টি পদের বিপরীতে বেতন নিয়েছেন। এতে প্রায় 30 লাখ টাকা অতিরিক্ত নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় গত 25 জুন মোহাম্মদ আব্দুর রহিম নামের স্থানীয় এক ব্যক্তি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয় জেলা শিক্ষা অফিস। প্রাথমিকভাবে 2 পদে বেতন নেওয়ার সত্যতা পাওয়া গেছে বলে জানালেন বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি। বিচার বা এটা তদন্তটা মানে আমরা চাই, যদি আমার বাপ হতো তারা মানে সঠিক বিচার হোক, এটা আমরা চাই। একটা সহকারী প্রধান শিক্ষক হিসেবে আর একটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সে 2টা বেতন নিয়েছে, এটা কাগজপত্র তার স্বাক্ষর সহ সব কিছু আছে। উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার বিষয়টা তদন্ত করছে, তাদের সাথে পরামর্শ করে ইউনূস স্যারের সাথে পরামর্শ করে আমি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি নিয়মের বাইরে কোনো কাজ করেননি তিনি। আমি দায়িত্ব পালনকালীন অর্থনৈতিক বা একাডেমিক কোনো কাজেই নিয়মের বাইরে আমি কোনো কাজ করি নাই। আর তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা। সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তদন্তটা দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার করিমগঞ্জকে। আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিপোর্টটা দেওয়ার জন্য, ওইটারও রিপোর্ট আসলে তখন আমরা ব্যবস্থা নিতে পারবো। 1969 সালে প্রতিষ্ঠিত বালিয়া উচ্চ বিদ্যালয়ে 11 জন শিক্ষক ও 635 জন শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কোথাও খসে পড়ছে পলেস্তারা, কোথাও ফাটল ধরে বেরিয়ে গেছে রড। এমন ভবনে বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চলছে কোমলমতি শিক্ষার্থীদের। মাদারীপুরে 61টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এমনই ঝুঁকিপূর্ণ, অথচ বারবার নতুন ভবনের আকুতি জানালেও মিলছে না কোনো সুরাহা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদত আকন। টিনের চালা চুইয়ে পড়ছে বৃষ্টির পানি, শ্রেণীকক্ষেও পানি জমে গেছে, পাঠদান ব্যাহত। দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। 1973 সালে এমপিওভুক্ত হয় মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর সেখানে 1993 সালে একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়। বর্তমানে জরাজীর্ণ আর ঝুঁকিপূর্ণ পুরো টিনশেড ঘর। চরম আতঙ্কে শিক্ষার্থীরা। 120 জন শিক্ষার্থী আর 7 জন শিক্ষকের জন্য পাশে আলাদা 2009 সালে দোতলা একটি ভবন নির্মাণ করা হলেও সেটিরও করুণ দশা।
এদিকে সদর উপজেলার কোলচরি নিজগ্রাম এলাকার ক খ গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে পাঠদানে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। কখনো ভবন থেকে খসে পড়ছে পলেস্তারা। একই অবস্থা জেলার ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রতিটা কলম ফাটল ধরেছে এবং অনেক কলমের রড বের হয়ে গেছে। এখন এই অবস্থায় এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ আছে। বৃষ্টি নামলে আমাদের টিনের চালার যে ভবন, এই ভবনটা হলো এত পরিমাণ বৃষ্টি পড়ে যে স্টুডেন্টের বই খাতা সব ভিজে যায়। ছাদের যে বালু কণা সেগুলা ভেঙে ভেঙে পড়ে। চাল ফুটো থাকার কারণে বৃষ্টির সময় আমাদের বই খাতা ভিজে যায় এবং ঝড়ের সময় আমরা আতঙ্কে থাকি। এর কারণে আমাদের একটি নতুন ভবন চাই। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ এসব ভবনের নামের তালিকা করে অধিদপ্তরে পাঠানো হয়েছে। যে সমস্ত বিদ্যালয় ঝুঁকিপূর্ণ রয়েছে সে সমস্ত বিদ্যালয়গুলোর তালিকা সংগ্রহ করে আমরা পরবর্তী যেই অবকাঠামো নির্মাণের যে প্রকল্পগুলো হবে সেগুলোতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। মাদারীপুরের ৫টি উপজেলায় ৭১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১,৬৮,৪৯৫ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষকের সংখ্যা ৪,০৫৮ জন। এর মধ্যে ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন। ভেঙে গেছে দরজা জানালা, ঝোড়ো বাতাসে প্রতি মুহূর্তেই বাড়ে আতঙ্ক। এতে কমছে শিক্ষার্থীর সংখ্যাও। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পাঠদান হতে পারে চরম ব্যাহত। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। জলাবদ্ধতার কবলে মুক্তারপুর থেকে মুন্সিগঞ্জ জেলা শহরে প্রবেশের প্রধান সড়ক। বছরের বেশিরভাগ সময় সড়কটি ডুবে থাকায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। সমস্যা সমাধানের আশ্বাস এলজিইডির। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পানিতে তলিয়ে আছে সড়ক, দেখে বোঝার উপায় নেই এটি সড়ক না খাল। মুন্সিগঞ্জ শহরের প্রবেশদ্বার মুক্তারপুর জোরপুকুর পাড় থেকে কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্র সড়কের এই চিত্র। জেলা শহরের সঙ্গে পশ্চিমাঞ্চলের টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান এবং সদর উপজেলা সহ বিভিন্ন অঞ্চলের মানুষের যাতায়াত এ পথে। বছরের বেশিরভাগ সময় সড়কটি ডুবে থাকায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। বছরে দেখা গেছে 7 থেকে 8 মাস এই একভাবেই চলে। একদিন বৃষ্টি হইলে সোজা কথা আপনার 12-13 দিন থাকে। পানি গাজির লেগে চলাফিরি করতে পারি না, গাড়ি ঘোড়া চলাইতে পারে না, কি কেমবে খাম। বৃষ্টির ভিতরে পানি জমা থাকে, বাচ্চাদের মশা হয়, অনেক সমস্যা হইতেছে, রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হইতেছে। স্কুলে যেতে পারি না, সকালে গাড়ি পাই না, তারপরে স্কুলে জুতা টুতা সব ভিজে যায়, স্কুল ঢুকতে দেয় না, জুতা না পরে গেলে। তবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানায় এলজিইডি। দুই পাশে সারি সারি দোকান হয়ে আছে, এক দোকান থেকে আরেক দোকানের কোনো লাগানো পানি নিষ্কাশনের তো একটা জায়গা থাকতে হবে। ওনারা তো আসলে ওই রকম কোনো জায়গা আমাদের আসলে দিচ্ছে না, বা এমন কোনো জায়গা নদী বা খাল পর্যন্ত যে আমরা একটা ড্রেন করে দেব সেই জায়গাও নাই। এই হলো আমাদের আসলে এই কারণে আসলে ওইখানে আমাদের জলাবদ্ধতা হচ্ছে। 2012 সালে সড়কটি আরসিসি ঢালাই করে নতুনভাবে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মুক্তারপুর থেকে জেলা শহরে প্রবেশের 2 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার অন্তত 300 মিটার জুড়ে এরকম স্থায়ী জলাবদ্ধতার রূপ ধারণ করেছে। এতে বিড়ম্বনায় পড়েছে হাজারো মানুষ। মুন্সিগঞ্জের পঞ্চসার থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সংস্কার না হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে টাঙ্গাইল সদর উপজেলার কুইজবাড়ি মোড় থেকে পটল বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়ক। শুষ্ক মৌসুমে ধুলা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদায় ভোগান্তি আরও বাড়ে। আগামী 2 মাসের মধ্যে সংস্কার কাজ শুরুর আশ্বাস এলজিইডির। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। সড়ক জুড়েই খানাখন্দ, উঠে গেছে অনেক অংশের কার্পেটিং, হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা টাঙ্গাইল সদর উপজেলার কুইচবাড়ি মোড় থেকে পটল বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কের রাস্তার দুপাশে দেবে যাওয়ায় অনেক অংশ সরু হয়ে গেছে। এলাকাবাসী বলছেন শুষ্ক মৌসুমে ধুলা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদায় ভোগান্তি চরমে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি তাদের। মাঝে মাঝে এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, উল্টায় পাল্টায় পড়ে যায়, মানুষগুলো আসলে আহত নিহত হওয়ার অবস্থা হয়। আমি নিজে একদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আমার সাথে আরো ফ্রেন্ড আছিল, তারাও একদিন রাস্তায় পড়ে গেছিল। যখন বৃষ্টি নামে তখন এই রাস্তায় চলাফেরা করা খুব কঠিন হয়ে যায়। ওয়াসির যাতে রাস্তাটা সংস্কার হয় এই দাবি করতেছি সরকারের কাছে। 2 মাসের মধ্যে সংস্কার কাজ শুরুর আশ্বাস এলজিইডির। আশা করতেছি অর্থ বছরে আমরা এটা বরাদ্দ পাওয়া গেছে, আমরা এই রাস্তাটা সংস্কার করব। আমরা 1 কোটি টাকা বরাদ্দ পাইছি, আমরা 1 কোটি টাকার মধ্যে এটা 3 কিলোমিটার বেশি মেনটেন্যান্স করতে পারবো। আর পর্যায়ক্রমে বাকি অংশ খারাপ আছে সেটা আমরা ঠিক করবো আর কি। আমরা আশা করতেছি আগামী 2 মাসের মধ্যে কাজ শুরু হবে। প্রতিদিন সড়কটি সদর উপজেলা 3টি ইউনিয়নের প্রায় 1 লাখ মানুষ ব্যবহার করেন। সময় সংবাদ, টাঙ্গাইল। সকাল থেকেই দিনাজপুরের গোপালগঞ্জ হাটে ধান কেনাবেচা জমজমাট। এই নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে গোপালগঞ্জ ধানের হাটে রয়েছি। এই হাটটি ভোর থেকে কিন্তু আপনার ধান কেনা বেচা এখানে চলে। কৃষকরা তাদের যে ধান সেটাকে বিভিন্ন যানবাহনে করে এই হাটে দিয়ে আসে। তবে এই হাট আজকের যে আপনার ধানের যে হাট সেটাকে কিন্তু আপনার কৃষকরা যে দামে বিক্রি করছে গত কয়েক হাটের চেয়ে কিন্তু আজ কিছুটা বেশি। বিশেষ করে জিরা কাটারি যে ধানটি সেটি আপনার প্রতি মণ আপনার 2500 থেকে 2600 টাকা তারা এখানে বিক্রি করছেন। এছাড়া রয়েছে সম্পা কাটারি 1320 এবং মিনিকেট সেটাও 1350 টাকা করে বিক্রি করছেন। তবে চিকন ধানের দাম মোটামুটি আপনার এখানে অনেক বেশি, যেহেতু দিনাজপুরে আপনার আমন ধান কিন্তু আরো আপনার 2 থেকে 2 মাস সময় বেশি লাগবে এখানে উঠতে। তবে এখন যে ধানগুলো বিক্রি হচ্ছে সেটি হচ্ছে, যদিও প্রান্তিক কৃষকের কাছে ধান তেমন নেই, এখানে যারা ধান নিয়ে আসছেন বড় বড় কৃষক এবং গৃহস্থ তাদের কাছে মজুতকৃত ধান, সে ধান কিন্তু তারা বিক্রি করতে এখানে নিয়ে আসছেন। আজকে যারা বিক্রি করতে আসেন কৃষক, তাদের সঙ্গে যেটা কথা বলেছি তারা বলছেন যে জিরা কাটারি সবচেয়ে দিনাজপুরের সবচেয়ে উন্নত মানের ধানটি, এটি তারা প্রতি বস্তা আপনার 5200 থেকে 5300 টাকা বিক্রি করছেন। তারা বলছেন যে এটি যদি 6000 অর্থাৎ প্রতি মণ যদি 3000 টাকা করে তারা বিক্রি করতে পারতেন তাহলে তাদের পোষাতো। কারণ কৃষি উপকরণের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এই বাড়ার কারণে তারা বলছেন যে উৎপাদন যে খরচ, সে খরচটা কিন্তু তাদের পোষাচ্ছে না। তারা এই বিষয়টি তারা বারবার কিন্তু সরকার এবং খাদ্য বিভাগের কাছে এটা তুলে ধরছেন। আর এবার দিনাজপুরে যে আমনের যে লক্ষ্যমাত্রা, বিশেষ করে 2,59,000 হেক্টর জমিতে এবার আমনের আবাদ হয়েছে এবং এটি আমন ধান উঠতে আপনার আরো সময় লাগবে 2 মাসের মধ্যে। ইতিমধ্যে কৃষকরা কিন্তু আমরা যেটা দেখছি যে ধানের যে হাট, এই গোপালগঞ্জ হাট, এটা কিন্তু একটা বিখ্যাত হাট। এখানে প্রতিনিয়ত তারা এখানে ধান যারা নিয়ে আসেন তারা যেটা বলছেন যে যেহেতু আপনার এখন ধানের মৌসুমটা এখন নাই, পুরনো যে ধান ইরি বলে সে ধানগুলো কিন্তু আপনার বাজারে নিয়ে আসছেন। এবং কৃষকদের যেটা দাবি যে সরকার আপনার ধান তারা ক্রয় করছেন, যে দাম দিয়েছেন সে দামে সরকারের ঘরে ধান দেওয়াটা কিন্তু। আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। অবকাঠামো শেষে চলছে রঙের কাজ। তুলির আঁচড়ে দেবদেবীর রূপ দেয়া হচ্ছে প্রতিমাকে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টাঙ্গাইল থেকে কাদির তালুকদার ও ফরিদপুর থেকে শিকদার সজলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মর্তের দ্বার প্রান্তে দুর্গতি নাশিনী দেবী দুর্গা, দরজায় করা নাড়ছে শারদ। সনাতনীরা মাতবেন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায়। এর প্রধান আকর্ষণ নানা রূপে সাজানো প্রতিমা। দেবদেবীর আকর্ষণীয় প্রতিমা তৈরিতে ব্যস্ততা কারিগরদের। টাঙ্গাইল ও ফরিদপুরের মণ্ডপগুলোতে বেশিরভাগ প্রতিমার অবকাঠামো প্রস্তুত। এখন চলছে রং আর তুলির আঁচড়ে দেবী দুর্গার রূপকে ফুটিয়ে তোলার কাজ। শুধু দুর্গা নয়, শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রস্ফুটিত হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক সহ অন্যান্য দেবদেবী। কারিগররা বলছেন পূজার দিন ঘনিয়ে আসায় দিনরাত এক করে কাজ করছেন তারা। দিনরাত 24 ঘন্টা কাম করতেছি, কাম করে মাল ডেলিভারি দিতে হবে।
8 দিন পরে। সবকিছুর দাম বেশি না, এখন তো মজুরি তারা আমাদের বাড়ে নাই। মুহূর্তে বাজেটও কমে গেছে, দেশের পরিস্থিতি খারাপ, তার জন্য মণ্ডপ সজ্জার কাজও চলছে জোরে সোরে। ধর্মীয় নানা পৌরাণিক কাহিনী ফুটিয়ে তুলে সাজানো হচ্ছে মন্দিরগুলোকে। আমাদেরকে গতবারের মতো এবারও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সাথে থাকবে। সুন্দরভাবে তারা ঠাকুর দেখতে পারেন, সেই ক্ষেত্রে তাদের আলাদা আলাদাভাবে আমরা ব্যবস্থা করার জন্য প্রতিটা মন্দিরকে আমরা নির্দেশনা দিয়েছি। এবার টাঙ্গাইলে 1250টি ও ফরিদপুরে 757টি মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় উৎসবের। নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট পূজা মণ্ডপের সাথে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে একটি নিবিড় যোগাযোগের মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা যে পূর্ব প্রস্তুতি এই দুর্গোৎসবকে ঘিরে সেটি আমরা রক্ষা করতে চাই। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা, যা শেষ হবে 2 অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফাতে বিস্ফোরণে 4 সেনা হারিয়েছে তেল আবিব। একই দিনে লেবাননে হিজবুল্লাহ লক্ষ্য করে বিমান হামলা চালায় তেল আবিব। অন্যদিকে ইয়েমেন থেকেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের ভেটো। এরই মধ্যে আঙ্কারায় ফিলিস্তিনি ইস্যুতে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। লেবাননের প্রধানমন্ত্রী এই হামলার করা নিন্দা জানান। স্থানীয়রা অঙ্গীকার করেছেন ধ্বংসস্তূপের মধ্যেও লড়াই চালিয়ে যাবেন। হিজবুল্লাহ আইন প্রণেতার অভিযোগ, কূটনীতি বা আন্তর্জাতিক নিশ্চয়তার কোনো মূল্য রাখে না ইসরায়েল। ইসরায়েলের নতুন করে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের হামলায় বেড়েছে আঞ্চলিক উত্তেজনা। আকাশে ক্ষেপণাস্ত্র শনাক্তের পর জেরুজালেম ও তেল আবিবে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে নেতানিয়াহু প্রশাসন। একটি ড্রোন গিয়ে পড়ে দক্ষিণ ইসরায়েলের ইলাদ শহরে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও হতাহতের ঘটনা ঘটেনি, তবে একটি হোটেল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাউথি বিদ্রোহীরা বলছে এসব হামলা গাজার সমর্থনে চালানো হয়েছে। এদিকে জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের ভেটোতে। 15 সদস্যের নিরাপত্তা পরিষদের 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি তোলা হয়েছিল। টানা 2 বছরে এটি ছিল ওয়াশিংটনের 6ষ্ঠ ভেটো। এই ভেটোকে মানবতার পরাজয় বলে আখ্যা দিয়েছে আলজেরিয়া। এছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পরিকল্পনার সঙ্গে একমত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। হামাসের হাতে জিম্মিদের প্রসঙ্গে ট্রাম্প জানান, ধাপে ধাপে নয়, বরং সবাইকে একসঙ্গে মুক্তি দিতে হবে। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত কেবল প্রতীকী পদক্ষেপ নয়। বলেন, ভবিষ্যতে ফিলিস্তিন শাসন ব্যবস্থায় অংশ হতে পারবে না হামাস। আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদার করার আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় এই মন্তব্য করেন তিনি। এদিকে সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠকে পুতিন জানান, ফ্রন্টলাইনে এখন 7 লাখের বেশি রুশ সেনা রয়েছে। রাশিয়ার অর্থনীতি প্রসঙ্গে বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনীতি ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে চলছে, তবে দেশ মন্দা থেকে অনেক দূরে বলে জোর দিয়ে বলেন পুতিন। যুক্তরাজ্য সফরের শেষের দিকে সংবাদ সম্মেলনে রাগঢাক না রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনা বা কূটনৈতিক প্রচেষ্টায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, ফলে তার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন রুশ প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, পশ্চিমা দেশগুলো একের পর এক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু মস্কো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। তিনি এটিকে পুতিনের ব্যর্থতা বলে অভিহিত করেন। ইউক্রেনের সঙ্গে সংঘাতের মধ্যে সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবারের এই বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়ায় একেবারেই পরিকল্পিত সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক স্থিতিশীলতার স্বার্থে এই নীতি অবলম্বন করা হয়েছে। যদিও রুশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী টানা 2 কোয়ার্টারে জিডিপি হ্রাস পেয়েছে, যা অনেকের কাছে প্রযুক্তিগত মন্দার ইঙ্গিত দেয়। তবে পুতিন জোর দিয়ে বলেন, দেশ এখনো মন্দা থেকে অনেক দূরে।
পশ্চিমা দেশগুলোর 25,000-এরও বেশি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি 2023 সালে 4.1% আর 2024 সালে 4.3% হারে বেড়েছে, যা G7 দেশগুলোর তুলনায় বেশি। তবে উচ্চ সুদের কারণে প্রবৃদ্ধি এখনও উল্লেখযোগ্য কমছে। বাজেট ঘাটতি সামলাতে ভ্যাট বাড়ানো ও বিলাসবহুল পণ্যে কর আরোপের বিষয়টিও সরকার বিবেচনায় নিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন। অর্থনীতির পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। জানান ফ্রন্টলাইনে এখন 7 লাখের বেশি সেনা মোতায়েন রয়েছে। তিনি বলেন এই মোতায়েন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে কিয়েভ বলছে রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক বিনিময়ে তারা 1000-এর বেশি ইউক্রেনীয় সেনার মরদেহ ফিরে পেয়েছে। এর বিপরীতে মাত্র 24 জন রুশ সেনার মরদেহ তারা হস্তান্তর করেছে। তবে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস দাবি করেছে সাম্প্রতিক সংঘাতে ইউক্রেনের 1,500-এর বেশি সেনা হতাহত হয়েছে। কিয়েভ এ দাবি অস্বীকার করেছে, আর বিশ্লেষকরা একে আখ্যা দিচ্ছেন দুই পক্ষের প্রচলিত ন্যারেটিভ ওয়ারফেয়ার বা তথ্য যুদ্ধ হিসেবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অর্থনৈতিক কড়াকড়ির বিরুদ্ধে ফ্রান্স জুড়ে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। শিক্ষক, রেলকর্মী থেকে শুরু করে হাসপাতাল কর্মী, প্রায় সর্বস্তরের পেশাজীবীর মানুষই যোগ দিয়েছেন একদিনের এই ধর্মঘটে। বাজেট কাটছাঁট বন্ধ করে জনসেবায় ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। প্যারিস সহ বিভিন্ন শহরে নিরাপত্তা নিশ্চিতে প্রায় 80,000 পুলিশ মোতায়েন করা হয়। গ্রেফতার হন 140 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশজুড়ে অ্যান্টি অস্টেরিটি বা অর্থনৈতিক কড়াকড়ি বিরোধী বিক্ষোভে অংশ নেন কয়েক লাখ মানুষ। যোগ দেন শিক্ষক, ট্রেন চালক, ফার্মাসিস্ট, হাসপাতালের কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। অংশ নেয় কিশোর কিশোরীরাও। প্যারিস সহ বেশ কয়েকটি শহরে সকাল থেকেই বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে রাখেন তারা। বিক্ষোভকারীদের মূল দাবি পূর্ববর্তী সরকারের কঠোর বাজেট পরিকল্পনা বাতিল করা, জনসেবায় ব্যয় বাড়ানো, ধনীদের উপর উচ্চ কর আরোপ এবং অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে স্লোগান মুখর হয়ে ওঠে প্যারিস সহ বিভিন্ন নগরী। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর প্রতি জনগণের ক্ষোভকে স্বীকৃতি দিতে এবং বাজেট কাটছাঁটের সিদ্ধান্ত বাতিল করতে আহ্বান জানান ইউনিয়ন নেতারা। সরকার অনড় থাকলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা। ইয়াসির মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলের 5 প্রদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। ইন্টারনেটে অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে ফাইবার অপটিক সংযোগ কেটে দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। নারীদের শিক্ষা ও কাজে আগেই কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এবার যোগাযোগ ব্যবস্থাতেও টানা হলো নতুন সীমারেখা। এতে ঘরবাড়ি, অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠান কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলের প্রধান 5 প্রদেশে একযোগে ফাইবার অপটিক সংযোগ কেটে দিয়েছে তালেবান সরকার। প্রাদেশিক প্রশাসনের ভাষ্যে অনলাইনে অশ্লীল কন্টেন্ট আর নারী পুরুষের অনৈতিক মেলামেশা ঠেকাতেই এই পদক্ষেপ। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটাই প্রথম এমন আঞ্চলিক ইন্টারনেট নিষেধাজ্ঞা। এর আগে কিশোরী মেয়েদের মাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ করে এবং নারীদের বিভিন্ন খাতে কাজ করা বন্ধ করার মতো নানা নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান সরকার। দেশটির প্রশাসন আগে থেকে একাধিকবার অনলাইন ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, পর্নোগ্রাফি, সামাজিক মাধ্যমে নারী পুরুষের ঘনিষ্ঠ আলাপ এবং পশ্চিমা প্রভাব তরুণ প্রজন্মকে বিপথে নিচ্ছে। তাই তারা এখন ইন্টারনেটকে সরাসরি নিয়ন্ত্রণের পথ বেছে নিয়েছে। তবে নিষেধাজ্ঞা শুধুমাত্র ফাইবার অপটিক সংযোগে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। অর্থাৎ মোবাইল ডেটা ব্যবহার করা যাবে, কিন্তু বাসাবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান আর অফিসগুলোর প্রধান সংযোগ মাধ্যমই বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে উত্তরাঞ্চলের প্রশাসনিক কাজ, ব্যাংকিং, চিকিৎসা এবং গণমাধ্যম কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী অ্যালেন বে ক্রসিংয়ে বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। আইডিএফ ও ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবার বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। নিহত একজনের বয়স 20, অন্যজনের 60 বছর। এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, জর্ডান থেকে মানবিক সহায়তা নিয়ে আসা ট্রাক থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন। বন্দুক হামলার ঘটনাটি তদন্তের পাশাপাশি ক্রসিংয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এশিয়া কাপে শ্রীলঙ্কার জয়ে স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের। আফগানিস্তানকে 6 উইকেটে হারালো আসালাঙ্কা বাহিনী। শুরুতে ব্যাট করে মোহাম্মদ নবীর অবিশ্বাস্য ইনিংসে 169 রানের পুঁজি পায় আফগানিস্তান। জবাবে কুশল কামিন্দু মেন্ডিস বীরত্বে 8 বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এ জয় টাইগারদের নিয়ে এশিয়া কাপের সুপার 4-এ চলে গেল লঙ্কান সিংহরা। অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপে আসরে শুভ সূচনা করল বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 4-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল সবুজের দল। ম্যাচে একটি করে গোল করেছেন সাব্বির, অপু, আরিফ ও মানিক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন পণ্য আমদানি বাড়াতে দেরি হলে শুল্ক ইস্যুতে বেঁকে বসতে পারে ট্রাম্প প্রশাসন, আশঙ্কা ব্যবসায়ীদের। বাণিজ্য ঘাটতি কমাতে সরকারি ক্রয় দ্রুত শেষ করার তাগিদ। ভবনে এক নাম এবং সাইনবোর্ডে আরেক নাম, দুনিয়ার মাদ্রাসা সবগুলা কওমি। আইনুল ভাই আমাদের অজান্তে তিনি দরখাস্ত করছিলেন। 3টা বরাদ্দই একাই পাই। অস্তিত্বহীন মাদ্রাসায় অর্থ বরাদ্দ, পারিবারিক কবরস্থানকে সামাজিক দেখিয়ে টাকা উত্তোলন। ময়মনসিংহ জেলা পরিষদের প্রকল্পে 9/6 রিপোর্ট আটকাতে ঘুষের প্রস্তাব। এবং কাগজে কলমে ঢাকায় অন্তত 46টি খাল থাকলেও অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন। দখল আর তদারকির অভাবই বড় কারণ। সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন অর্চিতা শেহজিন। ধন্যবাদ জ্যাভলিন। আন্তর্জাতিক সময়ে নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।